আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে চন্দন বেরার লেখা সেল সার্জ দি আল্টিমেট গাইড টু এক্সপ্লোসিভ গ্রোথ বইটি। এই বইটা হাতে পাওয়ার পর আমার মনে একটা মূল প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আজকের এই ডিজিটাল যুগে যেখানে ক্রেতারা আমাদের চেয়ে অনেক বেশি জানে, সেখানে একজন বিক্রেতা কিভাবে একজন বিরক্তিকর পণ্য বিক্রেতা থেকে একজন বিশ্বস্ত উপদেষ্টায় রূপান্তরিত হতে পারেন। আপনি একদম সঠিক পয়েন্টটি ধরেছেন। আর বইটির সবচেয়ে শক্তিশালী দিক হল এটি শুধু সমস্যাটা তুলেই থেমে থাকেনি। হ্যাঁ, ঠিক। পুরনো দিনের কৌশল যে এখন আর কাজ করে না, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এর সমাধান কি? এই বই সেই সমাধানের জন্য একটা বিজ্ঞানসম্মত কাঠামো দিয়েছে। একটা কাঠামো? আচ্ছা। হ্যাঁ, যেটা মূলত ৩টি মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। স্তম্ভ ৩টি কি কি? প্রথমত, ক্রেতার মনস্তত্ত্ব আর তার আচরণগত বিজ্ঞান বোঝা। দ্বিতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মতো আধুনিক প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগানো। সিস্টেমটাকে একটু কাটাছেড়া করা যাক। বইটির শুরুতেই একটা পরিসংখ্যান আমাকে সত্যি অবাক করেছে। কোনটা? বলা হচ্ছে প্রচলিত সেলস ট্রেনিংয়ের প্রায় ৮৭% বিষয়বস্তু আমরা ৩০ দিনের মধ্যেই ভুলে যাই। তার মানে তো বেশিরভাগ ট্রেনিংয়ের টাকাটাই জলে যাচ্ছে। ঠিক তাই। কারণটা হলো ওই ট্রেনিংগুলো কি বলতে হবে শেখায়, কিন্তু কেন বলতে হবে বা কিভাবে ভাবতে হবে সেটা শেখায় না। আর এখানেই বইটির দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ পরিসংখ্যানটি আসে। ওই যে ক্রেতারা বিক্রেতার সাথে কথা বলার আগে তাদের কেনার সিদ্ধান্তের প্রায় ৭০% পথ একা একা ঠিক করে ফেলে। হ্যাঁ, আর এটাই আধুনিক বিক্রয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং একই সাথে সুযোগও। সুযোগ কিভাবে? এর মানে হল বিক্রেতার ভূমিকাটা তথ্য দেওয়া থেকে সরে গিয়ে তথ্যের জট ছাড়ানো বা সেন্স মেকিংয়ের দিকে চলে গেছে। ক্রেতা অনলাইনে যা খুঁজে পেয়েছে তার সত্যতা যাচাই করা, আচ্ছা, এবং তাদের নির্দিষ্ট প্রয়োজনের সাথে সেই তথ্যকে মিলিয়ে দেওয়াই এখন আসল কাজ। বিক্রেতা এখন আর গেটকিপার নন, তিনি একজন কিউরেটর বা গাইড। তার মানে মানসিকতার একটা বড় পরিবর্তন দরকার। একদম। বইটিতে স্ট্যানফোর্ডের মনোবিজ্ঞানী ডক্টর ক্যারল ডুয়েকের ফিক্সড মাইন্ডসেট বনাম গ্রোথ মাইন্ডসেটের ধারণা খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটা তো খুব পরিচিত একটা কনসেপ্ট। ঠিক, যার ফিক্সড মাইন্ডসেট আছে সেভাবে তার ক্ষমতা সীমিত, একটা না শুনলেই সেভাবে আমার দ্বারা হবে না। কিন্তু যার গ্রোথ মাইন্ডসেট আছে সে একটা নাকে ব্যর্থতা হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে দেখে। সে ভাবে, ফাইন, কেন না, আমার পদ্ধতিতে কি কোনো ভুল ছিল, পরের বার কিভাবে আরও ভালো করা যায়। আর বইটির দাবি অনুযায়ী এই মানসিকতার পার্থক্যই সেরা বিক্রেতাদের অন্যদের থেকে আলাদা করে দেয়। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে সেরা বিক্রেতাদের পারফরমেন্সের পার্থক্যের প্রায় ৮০% পর্যন্ত এই মানসিকতার ওপরই নির্ভর করে। কৌশল বা দক্ষতা ওগুলো তার পরে আসে, প্রথমে মনকে তৈরি করতে হবে। মনকে তৈরি করার কথা যখন এলোই, তখন ক্রেতার মন বোঝার প্রসঙ্গটাও চলে আসে। বইটার একটা বড় অংশ জুড়ে আছে আধুনিক ক্রেতাদের মনস্তত্ত্ব। একটা খুব আকর্ষণীয় বিষয় হলো আবেগের ভূমিকা। আমরা তো ভাবি, বিশেষ করে বড় কেনাকাটার ক্ষেত্রে আমরা খুব যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিই, কিন্তু বইটা বলছে ঠিক তার উল্টোটা সত্যি। ঠিক, মানুষ আবেগের বশে কেনে আর তারপর যুক্তি দিয়ে সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। ইন্টারেস্টিং। বইটাতে অ্যাপেলের উদাহরণটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। অ্যাপেল কিন্তু শুধু তাদের ফোনের স্পেসিফিকেশন বিক্রি করে না, তারা একটা অনুভূতি বিক্রি করে। একদম, একটা অভিজ্ঞতা বিক্রি করে। তাদের দোকানে ঢুকলে যে অনুভূতি হয়, তাদের প্রোডাক্ট হাতে নিলে যে ডিজাইন আর সরলতার অভিজ্ঞতা হয়, সেটাই তাদের আসল পণ্য। এই আবেগই তাদের ব্র্যান্ডের প্রতি মারাত্মক আনুগত্য তৈরি করে। তার মানে বিক্রেতাকে একজন মনোবিজ্ঞানীও হতে হবে, কিন্তু প্রত্যেক ক্রেতার আবেগ তো একরকম নয়। তাদের চেনার কোনো উপায় আছে কি? অবশ্যই, এখানেই বইটা খুব প্র্যাকটিক্যাল হয়ে উঠেছে। এটি ক্রেতাদের 4টি প্রধান মনস্তাত্ত্বিক ধরনে ভাগ করেছে। প্রথমটি হল অ্যানালিটিক্যাল ইভ্যালুয়েটর। আচ্ছা, একটু থামাই। এই অ্যানালিটিক্যাল ইভ্যালুয়েটরকে আমরা চিনব কিভাবে? ধরুন, আমি একজন গাড়ির বিক্রেতা। আমার কাছে এই ধরনের ক্রেতা এলে তার আচরণ কেমন হবে? খুব ভালো প্রশ্ন। এই ধরনের ক্রেতা আপনার কাছে এসে গাড়ির মাইলেজ, সেফটি রেটিং, মেইনটেনেন্স খরচ, এই সব কিছুর একটা তুলনামূলক চার্ট চাইবেন। আচ্ছা। তিনি আবেগের চেয়ে ডেটাকে বেশি গুরুত্ব দেবেন। তাকে এই গাড়িটা চালালে দারুণ অনুভূতি হবে বলার বদলে বলতে হবে যে এই মডেলটি সেফটি রেটিং 5 স্টার। একদম।
অথবা গত ৩ বছরে এর সার্ভিসিং খরচ সবচেয়ে কম এটা বললে বেশি কাজ হবে। বুঝলাম। ডেটা আর ফ্যাক্টস। এরপর দ্বিতীয়টি হল আউটকাম পারসুয়ার। এরা ফলাফল চায়। এরা জানতে চাইবে এই গাড়িটা কিনলে আমার সময় বাঁচবে কতটা, বা এর রিসেল ভ্যালু কেমন। এদের কাছে আপনার পণ্যের ফিচার নয়, বরং সেই ফিচারের ফলে তাদের জীবনে কি সুবিধা হবে সেটাই আসল। ঠিক। তৃতীয় হল রিস্ক মিটিগেটর। এরা ভুল সিদ্ধান্ত নিতে ভয় পায়। এরা ওয়ারেন্টি, গ্যারেন্টি, আফটার সেল সার্ভিস নিয়ে বেশি প্রশ্ন করবে। ঠিক তাই। এদেরকে আশ্বস্ত করতে হবে যে তাদের বিনিয়োগ সুরক্ষিত। আর চতুর্থ হল রিলেশনশিপ সিকার। এরা দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং বিশ্বাসকে গুরুত্ব দেয়। এরা বিক্রেতাকে জানতে চাইবে তার ওপর ভরসা করা যায় কিনা। এদের সঙ্গে তাড়াহুড়ো করলে চলবে না। সম্পর্ক তৈরিতে সময় দিতে হবে। হ্যাঁ, আমি যেমন ফোন কেনার সময় একজন পুরোপুরি অ্যানালিটিক্যাল ইভ্যালুয়েটর হয়ে যায়। মানে 10টা ওয়েবসাইটের রিভিউ আর স্পেসিফিকেশন শিট না দেখে আমি কিনতেই পারি না। হ্যাঁ, এই বিভাজনটা তো খুব কাজের। তার মানে একই প্রোডাক্ট 4 ধরনের ক্রেতার কাছে 4 ভাবে উপস্থাপন করতে হবে। এই সব কিছুকে একত্রিত করার জন্য বইটিতে কিছু মূলনীতির কথাও বলা হয়েছে, তাই না? হ্যাঁ, 7টি মূল নীতির কথা বলা হয়েছে, যেমন আন্তরিকতা বা অথেন্টিসিটি, কৌতূহল বা কিউরিওসিটি, মূল্য তৈরি বা ভ্যালু ক্রিয়েশন, সহানুভূতি বা এমপ্যাথি, এইসব। এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো নিছক ভালো কথা নয়। এগুলোই সফল বিক্রয়ের আসল ভিত্তি। বাস্তবে প্রয়োগ করাটা নিশ্চয়ই কঠিন। যেমন ধরুন মূল্য তৈরি বা ভ্যালু ক্রিয়েশন। একজন বিক্রেতা প্রতিদিনের কাজের মধ্যে এটা কিভাবে নিশ্চিত করবেন? বইতে কি এর কোনো নির্দিষ্ট ধাপের কথা বলা আছে? আছে। এখানেই বইটা তত্ত্ব থেকে প্র্যাকটিসে প্রবেশ করে। পুরো বিক্রয় প্রক্রিয়া, মানে সম্ভাব্য গ্রাহক খোঁজা বা প্রসপেক্টিং থেকে শুরু করে চুক্তি সম্পন্ন করা পর্যন্ত প্রতিটি ধাপের জন্য এই নীতিগুলোকে কিভাবে কাজে লাগানো যায় তা দেখানো হয়েছে। যেমন ধরুন প্রসপেক্টিং। পুরনো দিনের মতো হাজারটা ফোন কল করার বদলে লিঙ্কডইনে সঠিক ব্যক্তিকে খুঁজে বের করে তার সমস্যাটা বুঝে তারপর একটা কার্যকরী ইমেল পাঠানো অনেক বেশি কার্যকর। আর যখন গ্রাহক কোনো আপত্তি বা অবজেকশন তোলেন, বেশিরভাগ বিক্রেতাই তো এখানে ঘাবড়ে যান। এখানেই কৌতূহল আর সহানুভূতি, এই দুটো নীতি কাজে লাগে। বইটিতে আপত্তিকে বাধা হিসেবে না দেখে গ্রাহকের উদ্বেগ বোঝার একটা সুযোগ হিসেবে দেখতে বলা হয়েছে। আচ্ছা, ধরুন গ্রাহক বললেন, আপনাদের প্রোডাক্টের দামটা একটু বেশি মনে হচ্ছে। পুরনো বিক্রেতা হয়তো সঙ্গে সঙ্গে দাম কমানোর কথা ভাবতেন বা আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হয়ে পড়তেন। কিন্তু নতুন পদ্ধতির বিক্রেতা কি করবেন? তিনি কৌতূহলী হবেন। তিনি হয়তো বলবেন, আমি আপনার উদ্বেগটা বুঝতে পারছি। আপনি কি একটু বলবেন কোন প্রোডাক্টের সাথে তুলনা করে আপনার এটা মনে হচ্ছে? তাহলে আমি বোঝাতে পারব আমাদের এই অতিরিক্ত মূল্যের বিনিময়ে আপনি কোন কোন বিশেষ সুবিধা পাচ্ছেন যা অন্য কোথাও নেই। বাহ! অর্থাৎ আপত্তিটা আসলে আরও তথ্য জানার একটা আমন্ত্রণ। একদম। আর এই আলোচনার শেষে যখন ক্রেতা এবং বিক্রেতা দুজনেই একমত, তখন চুক্তি সম্পন্ন বা ক্লোজিং করাটাও সহজ হয়ে যায়। ঠিক। বইটাতে পুরনো দিনের চাপ দিয়ে ক্লোজ করার পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে। তার বদলে কোলাবোরেটিভ সামারি ক্লোজের মতো কৌশলের কথা বলা হয়েছে। সেটা কিরকম? যেখানে বিক্রেতা এবং ক্রেতা একসাথে পুরো আলোচনার সারসংক্ষেপ করেন। যেমন, তাহলে আমরা একমত হলাম যে আমাদের এই সফটওয়্যারটি আপনার টিমের প্রোডাক্টিভিটি 20% বাড়াতে সাহায্য করবে এবং এর জন্য আপনার মাসিক খরচ হবে এত টাকা। সবকিছু ঠিক মনে হলে আমরা কি পরের ধাপে এগোতে পারি? এখানে কোনো চাপ নেই। না, বরং একটা পারস্পরিক বোঝাপড়া থেকে স্বাভাবিকভাবেই চুক্তিটা সম্পন্ন হয়। ফলো আপ নিয়েও তো একটা চমকপ্রদ তথ্য ছিল। আমি ভাবছিলাম ৮০% বিক্রয় সম্পন্ন করতে নাকি অন্তত 5টা ফলো আপের প্রয়োজন হয়। হ্যাঁ, অথচ প্রায় ৪৮% বিক্রেতা একবারও ফলো আপ করেন না। এই তথ্যটা অবিশ্বাস্য। তার মানে কত ব্যবসা যে শুধু অলসতার কারণে হাতছাড়া হয়ে যাচ্ছে। বিশাল সুযোগ হাতছাড়া হচ্ছে। আর এখানে প্রযুক্তি এবং এআইয়ের ভূমিকা চলে আসে। একজন মানুষের পক্ষে শত শত গ্রাহককে মনে করে ঠিক সময়ে ফলো আপ করা কঠিন। তা তো বটেই। কিন্তু একটা ভালো সিআরএম সফটওয়্যার বা এআই টুল সহজেই এই কাজটা করে দিতে পারে। বইতে একটা পুরো অধ্যায় আছে যেখানে দেখানো হয়েছে কিভাবে এআই চালিত টুল সঠিক গ্রাহক খুঁজে পেতে,
তাদের সাথে কখন যোগাযোগ করতে হবে তা জানাতে, এমনকি ইমেলের খসড়া তৈরি করতেও সাহায্য করতে পারে। কিন্তু অনেকেই তো ভয় পায় যে এআই বা চ্যাটবট হয়তো একদিন সেলস পার্সনের চাকরি কেড়ে নেবে। এই বই কি সেই ভয়টাকে অমূলক বলছে, নাকি বলছে যে বিক্রেতাদের নিজেদের ভূমিকার পরিবর্তন করতে হবে? বইটির মূল বার্তা হল প্রযুক্তি মানবিক সম্পর্ককে প্রতিস্থাপন করার জন্য নয়, বরং তাকে আরও শক্তিশালী করার একটি হাতিয়ার। একদম। এআই ডেটা বিশ্লেষণ করতে পারে, রুটিন কাজগুলো করে দিতে পারে, যার ফলে বিক্রেতা তার মূল্যবান সময়টা গ্রাহকের সাথে সত্যিকারের সম্পর্ক তৈরিতে এবং তাদের জটিল সমস্যা সমাধানে ব্যয় করতে পারেন। যে কাজগুলোতে সহানুভূতি, সৃজনশীলতা আর কৌশলগত চিন্তার প্রয়োজন, সেখানে মানুষের ভূমিকায় সবসময় থাকবে। বইটির শেষ ভাগে আরও কিছু উন্নত কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন B2B আর B2C বিক্রয়ের মধ্যে পার্থক্য। হ্যাঁ, অর্থাৎ যেখানে একটা ব্যবসা অন্য ব্যবসাকে পণ্য বিক্রি করে আর যেখানে সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করা হয়, এই দুটোর মধ্যে কৌশলের পার্থক্য। দুটো জগৎ তো সম্পূর্ণ আলাদা। অবশ্যই B2B বিক্রয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনেক দীর্ঘ আর জটিল হয়। একাধিক মানুষ জড়িত থাকে, সেখানে সম্পর্ক তৈরি এবং ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখানোটা খুব জরুরি। অন্যদিকে B2C বিক্রয়ে আবেগ এবং ব্র্যান্ডের ভূমিকা অনেক বেশি। বইটাতে সোশ্যাল মিডিয়াতে বিক্রয় এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং নিয়েও দারুণ আলোচনা আছে। ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের বিষয়টা আমার খুব আকর্ষণীয় লেগেছে। এর মানে কি বিক্রেতাকে একজন ইনফ্লুয়েন্সার হতে হবে? ঠিক ইনফ্লুয়েন্সার নয়, বরং নিজের বিষয়ে একজন বিশেষজ্ঞ বা এক্সপার্ট হিসাবে পরিচিতি তৈরি করা। আচ্ছা, যখন ক্রেতারা একজন বিক্রেতাকে শুধু বিক্রেতা হিসেবে না দেখে একজন নির্ভরযোগ্য পরামর্শদাতা হিসেবে বিশ্বাস করে, তখন দামের চেয়ে সম্পর্কের গুরুত্ব বেড়ে যায়। লিঙ্কডইন বা অন্যান্য প্ল্যাটফর্মে নিজের জ্ঞান ভাগ করে নিলে, গ্রাহকের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলে ধীরে ধীরে এই বিশ্বাস তৈরি হয়। আর গল্প বলার ক্ষমতা। বইটাতে বলা হয়েছে তথ্য বা ফ্যাক্টসের চেয়ে গল্প নাকি ২২ গুণ বেশি মানুষের মনে থাকে। এটা নিউরোসায়েন্স দ্বারা প্রমাণিত। আমরা গল্পের মাধ্যমে পৃথিবীকে বুঝি। বইটিতে দ্য হিরোজ জার্নি ফ্রেমওয়ার্ক ব্যবহার করার কথা বলা হয়েছে, যেখানে গ্রাহকই হলো গল্পের নায়ক বা হিরো। ঠিক, যে একটা সমস্যার সম্মুখীন হয়েছে, আর বিক্রেতা বা তার পণ্য হল সেই মেন্টর বা গাইড যে নায়ককে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। ডেটাশিট দেখানোর বদলে যদি অন্য কোনো গ্রাহকের সাফল্যের গল্প বলা যায়, কিভাবে তারা একই সমস্যায় ভুগছিল এবং আপনার পণ্য ব্যবহার করে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছে। হ্যাঁ, তাহলে সেটা ক্রেতার সাথে অনেক গভীর ভাবনাত্মক সংযোগ তৈরি করে। সবশেষে বইটি ভবিষ্যতের দিকে তাকিয়েছে। AI, অটোমেশন, রিমোট সেলিং, এই ট্রেন্ডগুলো তো বিক্রয় জগৎকে বদলে দিচ্ছে। হ্যাঁ, এবং বইটির বক্তব্য খুব স্পষ্ট। ভবিষ্যতের সাফল্য নির্ভর করবে প্রযুক্তি এবং মানবিক দক্ষতার সঠিক ভারসাম্যের ওপর। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। যে বিক্রেতা ডেটা অ্যানালাইসিস করতে পারবেন এবং একই সাথে গ্রাহকের সাথে মন থেকে কথা বলতে পারবেন, তিনিই টিকে থাকবেন। একদম। বইটির চূড়ান্ত অধ্যায়ে একজন সেলস লেজেন্ড বা কিংবদন্তি বিক্রেতা হয়ে ওঠার কথা বলা হয়েছে। এটা শুধু টাকা আয় করার বিষয় নয়। বিলকুল না। এটা নিজের একটা ব্যক্তিগত নীতি বা পার্সোনাল সেলস কোড তৈরি করার বিষয়, যেখানে সততা, দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং গ্রাহকের সাফল্যই হবে মূল চালিকা শক্তি। একজন লেজেন্ড শুধু বিক্রি করেন না, তিনি একটা কমিউনিটি তৈরি করেন, অন্য বিক্রেতাদের শেখান এবং পুরো পেশাটাকেই উন্নত করতে সাহায্য করেন। এই আলোচনার শেষে এটা স্পষ্ট যে চন্দন বেরার সেলস সার্চ বইটি শুধু কিছু কৌশল বা টিপসের সংকলন নয়, এটা আধুনিক বিক্রয়ের একটা সম্পূর্ণ দর্শন। সফল বিক্রয় এখন আর শুধু পণ্য বিক্রি করা নয়,